নাটোরের 4টি আসনের মধ্যে 3টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে নাটোর 3 আসনে এখনো কারো নাম ঘোষণা না করায় প্রার্থী ও সমর্থকদের উদ্বেগ উৎকণ্ঠার শেষ নেই। প্রার্থীরা দলের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণে মিছিল, সমাবেশ, 31 দফা নিয়ে জনগণের কাছাকাছি যাওয়া সহ পালন করছেন নানা কর্মসূচি। সাধারণ ভোটারদের প্রত্যাশা, গুরুত্বপূর্ণ এই আসনটিতে দল যোগ্য কাউকেই মনোনয়ন দেবে দলটি, যাতে দলীয় প্রার্থীর বিজয় সুনিশ্চিত হয়। গেল 3 নভেম্বর সারা দেশে 237 আসনের মধ্যে নাটোরের 3টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তবে সিংড়ায় নাটোর 3 আসনে এখনও প্রার্থী চূড়ান্ত করেনি দলটি। আসনটিতে দলীয় মনোনয়ন প্রত্যাশী 5 জন। এরা হলেন 2008-এর আগে টানা 3বারের এমপি ও দলের নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার ইউসুফ আলী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া ছাত্র পরিষদের সাবেক আহ্বায়ক এনায়েত করিম রাঙা। দলের নীতি নির্ধারণী পর্যায়ে নিজেদের অবস্থান জানান দিতে সমর্থকদের নিয়ে প্রায় প্রতিদিনই মিছিল, মিটিং, সভা সমাবেশে নিজেদের ব্যস্ত রাখছেন মনোনয়ন প্রত্যাশীরা। সন্ত্রাস, দুর্নীতিমুক্ত একটা নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি আমরা, সেই বাংলাদেশ গড়ার আমি একজন সাধারণ কর্মী হয়ে আপনার আমার নেতার পাশে দাঁড়াতে চাই। বিগত 5 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নিজেকে সকল কাজে সক্রিয় রেখেছি। আমি বিশ্বাস করি যে আমার প্রিয় নেতা, দেশ নেতা তারেক রহমান সাহেব আমাকেই মনোনয়ন দিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা নিয়ে সাধারণ ভোটারদের কাছে যাচ্ছেন কেউ কেউ। এই আসনের কাণ্ডারি হিসাবে নিজেদের যোগ্যতা তুলে ধরছেন তারা। দল যদি আমাকে মনে করে যে আমাকে দিবে, আমি মনোনয়নে কাজ করব সবাইকে নিয়ে। আর অন্য কাউকে দিলেও ধানের শীষের কাণ্ডারি হিসাবে আমি তাদের জন্য কাজ করব। 2008 সাল ছাড়া কোনো সময় কিন্তু এই আসন হাতছাড়া হয়নি বিএনপির। সুতরাং এই আসনটাকে পুনরুদ্ধার করার জন্য বিএনপি অবশ্যই একজন যোগ্যতম ক্যান্ডিডেটকে বেছে নেবে। 31 দফার আলোকে আমি একজন বিএনপির কর্মী হিসেবে মাঠে আসি এবং দল যাকে নমিনেশন দিবে তার পক্ষেই আমরা ইনশাআল্লাহ ভোট করব। 3,08,794 জন ভোটারের আসনটি বিএনপির শক্ত ঘাঁটি বলেই পরিচিত। তাই দেখে শুনে যোগ্য প্রার্থীকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে প্রত্যাশা ভোটারদের। শিক্ষিত, নিষ্ঠাবান, সৎ এবং দুর্নীতিমুক্ত, তার মানে এক কথায় ক্লিন ইমেজে প্রার্থী তিনি সিলেক্ট করবেন। গ্রুপিংয়ের কারণে সিংড়াতে প্রার্থী সিলেক্ট করতে একটু কষ্ট হচ্ছে এবং আমরা সাধারণ জনগণ খুবই বিভ্রান্তের মধ্যে আছি। এই জন্য একটা সুন্দর প্রার্থী চাই যে এই 17 বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, মিছিল করেছে। শক্ত অবস্থান থাকলেও সিংড়া বিএনপি কয়েক ভাগে বিভক্ত। তাই তৃণমূলের নেতাকর্মীরা চান দল ঐক্যবদ্ধ রেখে ধানের শীষের জয় নিশ্চিত করতে পারবে এমন কেউ মনোনয়ন পাক। বিএনপি ছাড়াও নাটোর 3 আসন থেকে জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন প্রার্থীরা নির্বাচনে অংশ নেবেন। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের শাস্তি এবং মুক্তির দাবি নিয়ে দুই পক্ষের উত্তেজনার রেশ এখনো কাটেনি। পালাগানের বক্তব্যকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগ। একদিকে তার শাস্তির দাবিতে আন্দোলন, অন্যদিকে সাংস্কৃতিক অঙ্গনের দাবি তাকে মুক্তি দেওয়ার। স্থানীয় মানুষ থেকে সামাজিক মাধ্যম সব জায়গায় চলছে তুমুল আলোচনা, সমালোচনা। এদিকে মারধরের ঘটনায় আহত এক বাউল শিল্পী গতকাল মামলা করেছেন, তবে এখনো গ্রেপ্তার হয়নি কেউ। রোববার বাউল সমাজ ও তৌহিদি জনতার পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে মানিকগঞ্জে। এতে আহত হন অন্তত 5 জন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলেও মানুষের মুখে এখনো রয়েছে আলোচনার রেশ। স্থানীয়রা বলছেন, শান্তি আর মুক্তির দাবির পাল্টাপাল্টি অবস্থান পরিস্থিতিকে অপ্রয়োজনীয়ভাবে উস্কে দিয়েছে। কারো মতে ধর্মীয় অনুভূতি আঘাত পেয়েছে, আবার কারো মতে অভিযোগটি অতিরঞ্জিত। মহারাজ আবুল সরকারের উপর যে মামলাটা করা হয়েছে এটা একটা ভিত্তিহীন। কারণ হচ্ছে অভিনয়ের ক্ষেত্রে আমি যদি অভিনয় করি যে আমি কাজের ছেলে বা কাজের লোক, আমি যত বড় লোক হই বা যাই হই না কেন, আমি কিন্তু ক্যারেক্টার আমার কাজের লোক, আমার কাজের লোকের অভিনয়টাই করতে হবে। সে আল্লাহ সম্পর্কে তার গানের ভিতরে যে মন্তব্য পেশ করছে তা সাধারণ মানুষের সামান্যতম ইমানও যার ভিতরে আছে তার অন্তর কারণেরা দিবে। আবুল সরকার যে কথাটা বলছে এটা সকল মুসলমানদের অন্তরে লাগছে, আঘাত হানছে। এজন্য আমরা এর সর্বোচ্চ শাস্তি আবেদন করছি সরকারের কাছে।
এদিকে বাউল ও সাংস্কৃতিক অঙ্গনের মত, একজন পালাশিল্পীর বক্তব্য ধর্মীয় গ্রন্থ নয়, বরং রূপক ও উপমার ভাষা। ভুল ব্যাখ্যা থেকে ঘটনা জটিল আকার ধারণ করেছে বলেই তাদের মত। তৌহিদি জনতার নামে যারা আসলে বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করছে, এদের আসলে চিহ্নিত করা উচিত যে এদের উদ্দেশ্য কি, এরা কি চায়, এরা কোন দিকে বাংলাদেশকে নিয়ে যেতে চাচ্ছে। 7-8 ঘন্টা যখন কথা বলা লাগে, গান করা লাগে, এখানে একটা কথার পৃষ্ঠে আরেকটা কথার জবাব দিতে গেলে যেই প্রসঙ্গগুলি চলে আসে সেগুলি বলা লাগে। তারপরে কখনো কখনো একটু অতিরঞ্জিত হয়ে যায়। তৌহিদি জনতা ও আলেম ওলামাদের দাবি, শিল্পী হোক বা সাধারণ মানুষ, ইসলাম অবমাননার জবাব আইনের মাধ্যমেই হওয়া উচিত। অতি উৎসাহীদের কারণে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্যও দুঃখ প্রকাশ করেন এই হেফাজত নেতা। মাঠের কোনায় কিছু লোক দাঁড়িয়েছিল, তারা বাউল নাকি আমরা চিনি না, কেউই চিনে না, কিন্তু ওই দেখতে চুল বড় বড় বা বাউলের মতো দেখা যায়, ওই ধারণা করে হয়তো কি আবেগের বশবর্তী হয়ে অতি উৎসাহিত হয়ে কেউ বা এই ধরনের ঘটনা ঘটায় থাকতে পারে। সেগুলোর জন্য আমরা সঠিক তদন্ত সাপেক্ষে এর বিচারের দাবি করি। পুলিশ বলছে, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের কাজ চলছে। শিল্পী আবুল সরকারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এখন আদালতের। কোর্টে শপথ করছে, সে সমটুভাবে 164 করছে, স্বীকারোক্তি জবানবন্দি দিছে। কোর্ট উইল ডিসাইড, কোর্ট তার কি সাজা হবে না হবে, বিচারের রায় শেষে কি হবে না হবে, দিন শেষে কোর্ট এটা বলবে। ধর্মীয় অনুভূতি ও শিল্পীর স্বাধীনতার মধ্যকার টানাপোড়েন কতদূর গড়ায় তা পুরোপুরি নির্ভর করছে তদন্ত ও আদালতের পরবর্তী সিদ্ধান্তের ওপর। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রতিদিনের মতো সকালে দোকান খোলেন আনোয়ার হোসেন। এ সময় ইউসুফ নামের স্থানীয় এক যুবক দোকানে গিয়ে আনোয়ারের সাথে বাগবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় ইউসুফ। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আনোয়ারের। কী কারণে এই হত্যাকাণ্ড তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। অভিযুক্ত ইউসুফকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ। আগামী শীতকালীন সবজিতে সয়লাভ সাতক্ষীরার বাজার। দাম নাগালের মধ্যে থাকায় স্বস্তিতে সাধারণ মানুষ। ফলন ভালো, বাজার দরও ভালো পাওয়ায় খুশি কৃষকরা। কৃষি বিভাগ বলছে, জেলায় দিন দিন সবজির আবাদ বাড়ছে। বর্ষা মৌসুমের ক্ষতি চাষিরা শীতে কাটিয়ে উঠবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। সদর উপজেলা বাঁশঘাটা এলাকা, 2.5 বিঘা জমিতে বেগুন, ফুলকপি, বাঁধাকপি আবাদ করেছেন কৃষক শাহজাহান সর্দার। বলছেন, এবছর ফলন ভালো, রোগবালাই কম। ফলন ভালো, ফলন এবছর। দাম কেমন পাচ্ছেন? অন্য বছরের তুলনায় এবছর খুবই ভালো। প্রত্যেক চাষি কবে এবছর 2 পয়সা হয়েছে, এতে অন্যবারে এরকম হয় না। 1 বিঘা জমিতে 20 থেকে 22,000 টাকা খরচে 2 লাখ টাকার ফুলকপি বিক্রির আশা চাষিদের। বাজার দর ভালো পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে। ফুলকপির যে হিসাবে এখন আমরা দাম পাচ্ছি 55-50 টাকা, সে হারে আমরা 1 বিঘা জমিতে হয়তো 2 লাখেরও বেশি, 1 বিঘা জমিতে 2 লাখেরও বেশি টাকা পাচ্ছি। ধনিয়া আছে, মটরশুঁটি আছে, তারপর আবার ভেন্ডি লাগাবো, জমি চাষ করেছি। তো ফুলকপি 70 টাকা টিকিয়ে মনে করে 60 টাকা, 58 টাকায় শেষ করেছি। কৃষকরা বলছেন, শীতকালীন সবজিতে এবার লাভবান হবেন তারা। কৃষি বিভাগ বলছে, জেলায় এবছর 6,168 হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে, যা জেলার বাসিন্দাদের চাহিদা মিটিয়ে সরবরাহ হবে রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে। শীত মৌসুমের শুরুতে সবজিতে সয়লাভ শহরের সুলতানপুর বড়বাজার। ক্রেতারা বলছেন, বেশিরভাগ সবজির দাম নাগালের মধ্যে থাকায় স্বস্তি ফিরেছে কেনাকাটায়। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে বলছেন বিক্রেতারা। ফুলকপি আগের গতবারের আগে হাজিরা দাম হলে কিনেছি বেশি দামে, এখন মোটামুটি ইউনিট সরকার আসার পরে অনেক দাম কমে গিয়ে স্বস্তি পাওয়া যাচ্ছে মোটামুটি।
কিন্তু আগে ছাড়া একটু দোকান ছাড়া একটু দাম একটু কম আছে ক্রয় ক্ষমতার ভিতরে। আলু 25 টাকা কেজি আছে, পাতাকপি ফুলকপি 40 টাকা 45 টাকা আছে, তাতে করে তুলনামূলক অনেক সাশ্রয় আছে মানুষের। আর দাম কমেছে, আগের থেকে মাল বেশি হয়েছে, আমদানি হয়েছে, দাম কমেছে। আগের থেকে অনেক বেড়ে গেছে, এখন মূল্য স্বাভাবিক মূল্য এসে গেছে এবং মাল অনেক সরবরাহ বেশি। ভালো ফলনের বদৌলতে বর্ষা মৌসুমের ক্ষতি কৃষকরা শীতে কাটিয়ে উঠবেন বলে আশা কৃষি কর্মকর্তার। শীতকালীন সবজিগুলো ছিল, এগুলো ইতিমধ্যে বাজারে আসা শুরু হয়েছে। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি বাজারে উঠতেছে। সবজির দাম আমরা দেখেছি বাজারে একটু বেশি, কিন্তু এই শীতকালীন সবজি যখন পুরোদমে বাজারে আসা শুরু হয়ে যাবে তখন আমাদের ভোক্তারা আরো কম দামে এই সবজিগুলো খেতে পারবে। এবছর সাতক্ষীরায় 2,13,080 মেট্রিক টন সবজির উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। সুন্দরবন যতটাই সৌন্দর্যের প্রতীক ততটাই ভয়ঙ্কর জেলে, বাওয়াল, মোয়াল ও বনজীবীদের কাছে। সেই সৌন্দর্য আর ভীতিকে সঙ্গী করে উপকূলীয় এলাকায় রচিত হয়েছে গান, কবিতা, পুঁথি, পালা, লোকসাহিত্য। কোনটির সত্য কাহিনী অবলম্বনে, আবার কোনটির চরিত্র কাল্পনিক। একসময় খুলনা ও সুন্দরবন অঞ্চলে ছিল লোকগানের এক সমৃদ্ধ ভুবন, কিন্তু জীবিকার পরিবর্তন আর আধুনিকতার চাপে আজ হারিয়ে যেতে বসেছে সেই লোক সংস্কৃতি। তুমি কইও খবর ওরে মাঝি সুন্দরবনের আনাচে কানাচে এক অদ্ভুত ঘ্রাণ, নোনা জলের, কাদার আর পুরনো কোনো গানের সুরের। এই বনে নদীর ঢেউয়ের সঙ্গে একসময় ভেসে বেড়াতো ভাটিয়ালি বাউল আর জলের গান। সুরে মুখরিত হতো সন্ধ্যার আকাশ, বনপথে ফিরে যেত গানের প্রতিধ্বনি। প্রাণ পড়ে মোর নায়রের লাগি। সুন্দরবনের পরতে পরতে এখনো মিশে আছে হারিয়ে যাওয়া সেসব গানের মৃদু হাহাকার। এখন নদী আছে, বন আছে, তবে যারা নদীর ঢেউ ছুঁয়ে গাইত জীবনের গান, সেই কণ্ঠগুলো খুঁজে পাওয়া মুশকিল। লোক সংস্কৃতির অনেকগুলো উপাদান রয়েছে। যদি বলি যেখানে অষ্টক গানের প্রচলন রয়েছে, শিবের গাজন রয়েছে, এরপরে পাওয়া যায় গাজি কালুর ব্যাপক প্রভাব রয়েছে। সারি গানটা কিন্তু এই অঞ্চলে যখন জঙ্গল থেকে কাঠ বের করার সময় সারি গেয়ে গিয়ে মানুষ এইগুলা বিভিন্ন রকম ভাবে এটা কাঠগুলাকে রেস্কিউ করতো। খুলনার উপকূলীয় এলাকা একসময় ছিল লোকগানের আতুরঘর। সেসব গানে ফুটিয়ে তোলা হতো বন, নদী আর মানুষের জীবনের গল্পই। আজ অনেকেই পেশা বদলেছেন, কেউ হারিয়ে গেছেন সময়ের স্রোতে, রেখে গেছেন শুধু স্মৃতি আর কয়েকটা পুরনো বাদ্যযন্ত্র। 6 মাসের ভিতরে মনে হয় 1 মাসও বাড়ি বসতে পারতাম না, আর এখন 6 মাসের ভিতরে মনে করেন 4 মাসই বাড়ি বসে থাকতে হয়। পথে যে খরচ আর কি, গাড়ি খরচটা দিয়ে বাড়ি পর্যন্ত ওই 600 টাকা মতন বাড়ি পৌঁছয়। আধুনিক গানগুলো আমরা বেশি শুনি, কিন্তু এই যে গানগুলো, এই গানগুলোর কোনো চর্চা নেই। রক্ষা করতে হবে মোদের সুন্দরবন। বিশেষজ্ঞরা বলছেন সময়ের সাথে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে জীবনযাত্রা। বন হারাচ্ছে গাছ, নদী হারাচ্ছে গান, ঠিক তেমনই হারিয়ে যাচ্ছে মানুষের সেই সংবেদন যা একসময় নদী আর জীবনের সঙ্গে বেঁধেছিল সুরের বন্ধন। তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে মানুষের আচার আচরণ পাল্টাচ্ছে, রুচির অভ্যাস এগুলো পাল্টাচ্ছে, ফলে আস্তে আস্তে কিন্তু এই যে প্যাটার্নগুলো যেগুলো আমরা লোকসংস্কৃতির আমাদের একসময় অমূল্য সম্পদ ছিল সেগুলো কিন্তু হারাতে বসেছে বলা চলে। মানে বিশেষ করে এখন যদি সুন্দরবন কেন্দ্রিক বা বনভূমি কেন্দ্রিক কোথাও যাত্রাপালা হয়, লোকে মনে করে যে যাত্রা তো একটা অশ্লীল ব্যাপার। আজও সুন্দরবনের বাতাসে ভেসে আসে কিছু সুর যা কানে কানে বলে যায় এই প্রান্তরে গান মরে যায়নি, শুধু হারিয়েছে শ্রোতাদের। কিন্তু নদী এখনো গাইছে নিঃশব্দে, গভীর এক সুরে। জারিন অর্নি, যমুনা নিউজ। ভুটানের সাথে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট চুক্তি হয়েছে 2 বছর আগে।
জটিলতা কাটিয়ে অবশেষে শুরু হয়েছে পরীক্ষামূলক পণ্য পরিবহন। ভুটানের আমদানি করা পণ্যের প্রথম চালান এখন চট্টগ্রাম বন্দরে। আজ চলছে খালাস কার্যক্রম, এরপর সড়ক পথে রওনা দেবে ভুটানের উদ্দেশ্যে। এই ট্রানজিট ইতিবাচক বলছেন ব্যবসায়ীরা। স্থলবেষ্টিত দেশ ভুটানে নেই কোনো স্থলবন্দর, ফলে পণ্য আমদানি করতে হয় তৃতীয় দেশের মাধ্যমে। বাংলাদেশের বন্দর ও ভূখণ্ড ব্যবহার করে ভুটানে পণ্য নিতে দুদেশের মধ্যে ট্রানজিট ও প্রোটোকল চুক্তি স্বাক্ষর হয় 2023 সালে। ট্রানজিট পণ্য চালানের মাশুল আদায় করছে চট্টগ্রাম বন্দর, কাস্টমস হাউস এবং সড়ক মহাসড়ক বিভাগ। পরীক্ষামূলক পরিবহন সফল হলে নিয়মিত চালু হবে বলছে বন্দর কর্তৃপক্ষ।